ওই আবার শেখ হাসিনার আইন আবার বহন্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায়। দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের, মাত্র 10-15টা মানুষের লিগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম। শান্তির পায়রা ইউনূস যেতে যেতে নিজের সহ সঙ্গীদের সম্পদের হিসেব দাখিল করেছেন। বাহ, দুর্দান্ত। এজন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে 18টি মাস, দিয়েছেন 12 মাসের হিসেব। সাদা কাগজে টাইপ করা এই চোথা এখন যাচাই বাছাইয়ের কোনো সুযোগ কারণ নেই। দায় সারা এই সম্পদের হিসেব দিয়ে জাতি এখন কি করিবে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে বাংলাদেশের দুর্নীতি আরো বেড়েছে। এক ধাপ নিচে নেমে ইউনূস শাসনের আমলে এখন সেটি শেখ হাসিনার আমল থেকেও এক ধাপ নিচে নেমে গেছে। এবার আপনি সমীকরণটা মেলান। দীর্ঘ 1.5 বছর ধরে মানুষ যে স্বচ্ছতার স্বপ্ন দেখেছিল, ভাবছিল ইউনূস ক্লিন করে ফেলবে সবকিছু, শেষমেশ তা একটি বড়সড় প্রহসনের রূপ নিল। অদ্ভুত ব্যাপার হলো, নির্বাচনের ডামাডোলের মধ্যে যখন মানুষের দম ফেলার সময় নেই, ঠিক তখনই এই হিসাব নামক কাগজটি ধরিয়ে দেওয়া হলো। এটা কি কাকতালীয় নাকি সুচতুরভাবে সাজানো দাবার একটা চাল, যাতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায়? সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে তা হলো অঙ্কের এক অবিশ্বাস্য গোলকধাঁধা। যে মানুষটি এই কিছুদিন আগেও 12.5 কোটি টাকা কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন, ক্ষমতায় বসার পর জাদুর কাঠির ছোঁয়ায় তার 666 কোটি টাকার কর দাবি কিভাবে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল মনে করতে পারেন তো না? সাধারণ মানুষের পকেটের পয়সায় কড়ায় গন্ডায় বুঝে নেওয়া রাষ্ট্রের প্রধান যখন নিজেই কর ফাঁকির মহোৎসবে নামেন, তখন সেটাকে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং বা সৃজনশীল হিসাব বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া যায়। আমি রসিকতা করছি আর কি। যে ইউনূস সাহেব 2023 সালে আদালতের নির্দেশে বকেয়া দান কর পরিশোধ করতে বাধ্য হয়েছিলেন 12 কোটি টাকা, মনে রাখবেন, ক্ষমতায় এসে তিনি কি আইনের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন? 15 কোটি টাকার সম্পদ দেখিয়ে উনি 666 কোটি টাকার কর মওকুফ পাওয়ার একটা কাজ করে ফেলেছিলেন। পৃথিবীর কোনো অর্থনীতির হিসেবে আপনি এটা মেলাতে পারেন? ডক্টর ইউনূস পারেন হয়তো, আর বাংলাদেশে সব সম্ভবের দেশ বাংলাদেশ পারে। অথচ শুরুটা কিন্তু এমন ছিল না। 2024 সালের আগস্টে যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তখন আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন উপদেষ্টারা দ্রুততম সময়ের মধ্যে সম্পদের হিসেব দেবেন। অথচ সেই দ্রুততম সময় 18 মাসে গিয়ে ঠেকেছে। মানে শোনা যায় মানুষের 18 মাসে বছর হয়। ডক্টর ইউনূসের 18 মাসে বছর হয়েছে এবং 18 মাসের হিসেব 12 মাসের হিসাব দিয়েছেন তিনি। জুনের পর আরো 8 মাস কেটে গেছে, অথচ হিসেব দেওয়া হলো এমন এক সময়ে যখন সরকার বিদায়ের পথে। একে কি স্বচ্ছতা বলবেন, নাকি এটি সেই পুরনো প্রবাদ, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই? সাধারণ মানুষ যখন বাজারে আগুনের আঁচে পুড়ছে, তখন উপদেষ্টাদের সম্পদ বাড়ার জ্যামিতিক হার আর কর মওকুফের খবর তাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগছে। রিজওয়ানার সম্পদ নাকি কমেছে, শোনা যাচ্ছে তিনি জমি দখল করেছেন নিকেতনে, সেই জমির দাম কত কেউ বলতে পারে না। ফারুকির কমেছে, আসিফ নজরুলের কমেছে, আর এই সব লুৎফে, তারপরে ওই যে লাফাড়ু বালক, তাদের সম্পদের হিসাব তো দেওয়াই হয়নি। আলী রিয়াজ বাংলাদেশে 3 নাম্বারটি পর্যন্ত করেননি। এরই মধ্যে যুক্ত হয়েছে উপদেষ্টাদের এবং তাদের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। যে সরকার এসেছিল বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঝান্ডা হাতে, তাদেরই নাকের ডগায় বসে উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ দেদার। সাবেক এক সচিব যখন প্রকাশ্য সভায় 8 জন উপদেষ্টার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ দুর্নীতির অভিযোগ আনেন এবং দর্শক সারিতে থাকা কর্মকর্তারা তাতে সায় দেন, তখন বুঝতে বাকি থাকে না যে সিস্টেমের কতটা গভীরে পছন্দ ধরেছিল। আসিফ মাহমুদের মতো উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং 1000 কোটি টাকার নিচেতে নিতে কোনো কথা বলেন না। ভোরে হাঁসের মাংস খেতে যান নীলা মার্কেটে, সেখানে না পেয়ে ফিরে আসেন ওয়েস্টিনে, মানে হাস্যকর সব অজুহাত দেখান। এইসব তো ভুলে যায় নাই মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি রিপোর্ট এবং সিপিডি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের আক্ষেপ আমাদের সেই রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পরিবর্তন আসলে কোথায় হলো? শেখ হাসিনার আমলে অনিয়ম এবং লুটপাটের সংস্কৃতির কথা বলেছিল এবং সেটা বলে তারা ক্ষমতায় এসেছিল, বলেছিল সব টাকা ফেরত নিয়ে আসবে, 1 পয়সাও তো আনতে পারেনি, পেলে না আনবে। ইউনূস সরকার তো আসলে শেখ হাসিনার সরকারের চাইতেও যে খারাপ এবং খারাপ নজির স্থাপন করে গেল, এটা তো আসলে ইউনূস নিজেও অস্বীকার করতে পারবে না। নিজেদের আখের গুছিয়ে
18 মাস পরে তারা জনগণের কাছ থেকে নামছে, নাকি এখনো নামেন নাই, যদিও এখনো সে সুযোগ তো এখনো আসে নাই, কি জানি আসবে কিনা। গ্রামীণ ব্যাংকের গরিব নারীদের ঋণের সুদের টাকা আদায়ে যিনি কঠোর, যার গরু নিয়ে যায়, যার ঋণের টাকার জন্য ঘরের চাল খুলে নিয়ে যায়, যখন তিনি নিজের বেলায় কেন এত উদার বলেন তো? 25% শেয়ার কমিয়ে 10% নামিয়ে এনেছে গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের। কিংবা ধরুন ট্রাস্টের মাধ্যমে কর ফাঁকির যে কৌশল তিনি অবলম্বন করেছেন, তা কি অন্য এনজিও গুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে না? ব্র্যাক অথবা আশার মতো প্রতিষ্ঠানগুলো তো এই বিশেষ সুবিধা পাচ্ছে না। তাহলে কি কেবল আইন মহাজনের জন্য মৌকুফ, আর কারোর জন্য নয়? সত্যি বলতে এই 18 মাসে আমরা যা দেখলাম তা হলো এক ধরনের ভণ্ডামির প্রদর্শনী, মুখে সততার বুলিয়া ওড়ে বাস্তবে নিজেদের আড়াল করার এক নগ্ন প্রচেষ্টা। সাদা কাগজে টাইপ করা যে সম্পদের বিবরণী আজ আমাদের সামনে ছুড়ে দেওয়া হয়েছে, তা বিশ্বাস করার মতো বোকা এই জাতি আর নয়। কারণ মানুষ দেখছে কিভাবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কিভাবে তার স্ত্রীর দায় কমেছে, আর কিভাবে সাধারণ মানুষের করের টাকায় চলা রাষ্ট্রযন্ত্র তাদের কর মওকুফ করে দিয়েছে। ভাবতে অবাক লাগে, যে মানুষটিকে একসময় বিশ্বজুড়ে সম্মানের চোখে দেখা হতো, শেষ বয়সে এসে ক্ষমতার মোহ তাকে কতটা নিচে নামালো। তিনি হয়তো ভেবেছেন সামনে তো আর নির্বাচন বা তার দায়িত্ব পাওয়ার সুযোগ নেই, তাই যে কদিন গদিতে থাকা যায় গুছিয়ে নেওয়া যাক। কিন্তু ইতিহাস বড় নির্মম। এই যে 666 কোটি টাকার কর ফাঁকি, এই যে উপদেষ্টাদের স্বেচ্ছাচারিতা, আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দায় সারা গোছের হিসাব দাখিল, এসব কিছুই মানুষ মনে রাখবে এবং মানুষ তার কাজ ঠিকই করবে। কি কাজ করবে আপনারা জানেন? সাদা কাগজে টাইপ করা ওই চোথা হয়তো সাময়িকভাবে তাদের আইনি দায় মুক্তি দিবে, কিন্তু বিবেকের আদালত জনগণের কাঠগড়া ইতিমধ্যে তারা দোষী সাব্যস্ত হয়ে গেছেন। আমরা চেয়েছিলাম একটি সততার উদাহরণ সৃষ্টি হোক, এমন কাউকে যাকে বাতিঘর বলা হতো, কিন্তু আমরা পেলাম এমন এক শাসক গোষ্ঠী যারা কথার মার প্যাচে নিজেদের অপকর্ম ঢাকতে বেশি পারদর্শী। আজ যখন তাদের বিদায়ের ঘন্টা বাজছে, তখন এই প্রশ্নটি খুব বড় হয়ে দেখা দিচ্ছে যে 15 কোটি আয়ের বিপরীতে 666 কোটি টাকা কর মওকুফ করে তারা কি আসলে নিজেদের পকেট ভারী করলেন, না কি হলো ঘটনা? নাকি জাতির সাথে চূড়ান্ত প্রতারণা করে গেলেন? সমীকরণটা মেলানো খুব কঠিন নয়, শুধু উত্তরের দিকে তাকালে আমার খুব লজ্জা লাগে। 84-85 বছর বয়স, এই লোকটা কদিন পরে যাবেন মারা। এত টাকা আসলে উনি কি করবেন? এত টাকা লোভ কেন ডক্টর ইউনূসের, আমাকে বলবেন আপনারা একটু? ভালো থাকুন।